নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে থাকছে সৃজিতাও। দেখতে পাচ্ছেন তো সেই রাজাকে? এই রাজার ছবি আপনাদের সবার চেনা, সুকুমার রায়ের বিখ্যাত কবিতার বিখ্যাত সেই রাজা, যে রোদে রাঙা ইটের পাঁজার উপর বসেছিল, ঠোঙা ভরা বাদাম ভাজা হাতে ছিল, খাচ্ছিলেন কিন্তু গিলছিলেন না। রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। এখন গোটা বাংলার অবস্থা সেই রোদে রাঙা ইটের পাঁজার মতো। মানে সকাল একটু হতে না হতেই, রোদ্দুর একটু বাড়তে না বাড়তেই সূর্য মাথার উপর পুরো পৌঁছানোর দরকার হচ্ছে না, সকাল 9টা-10টা বাজলেই যে পরিমাণ তাপ টের পাওয়া যাচ্ছে, যে পরিমাণ উষ্ণতা টের পাওয়া যাচ্ছে, মানে এই বৈশাখ আমাদের যে পরিমাণ উষ্ণতা নিয়ে আলিঙ্গন করছে, তাতে ঘরের বাইরে বেরোতে অনেকেরই মন চাইছে না। গোটা বাংলাটা যেন একটা রোদে রাঙা ইটের পাঁজার মতো হয়ে রয়েছে, তার উপরে যেন সবাই বসে আছে, এমন তীব্র দাবদাহ চলছে বাংলা জুড়ে। সেই ছবিটাই একদম শুরুতে মন্তাজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম। বেশ অনেকগুলো ছবির কোলাজ, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত গোটা বাংলা থেকে এই ছবি উঠে আসছে গত কয়েকদিন ধরে। মানুষ হাঁসফাঁস করছেন এই প্রচণ্ড গরমে, এবং এই গরমটা অন্যান্য বারের মতো নয়, অন্যান্য গ্রীষ্মের মতো নয়। এখানে গরমকালে গরম পড়ে, এখানে গ্রীষ্মে গরম লাগে, মানুষ ঘাম হয়, ঘরমাক্ত কলেবরে ভিজে যান, পুরো শরীর সপসপ করতে থাকে ঘামে ভিজে। এবার ঘাম হচ্ছে না, শুকনো হাওয়া গ্রাস করে নিয়েছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল, যে আবহাওয়াটা কিন্তু সাধারণত উত্তর ভারতে আর পশ্চিম ভারতে দেখা যায়। এবার কোন কারণে এবার আবহাওয়াটা ওইভাবে বদলে গেল? এখানে উত্তর ভারত আর পশ্চিম ভারতের মতন তীব্র গরম এবার কেন পড়তে শুরু করলো, সেই কথা ভাবতে গিয়ে এই রাজার কথা, সুকুমার রায়ের এই রাজার কথাই বোধহয় অনেকের মাথায় আসছে। কারণ রাজা বলেছিলেন, বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না। রাজা অনেক হিসেব কষার চেষ্টা করছিলেন, ওই রোদে রাঙা ইটের পাঁজার উপর বসে বাদাম ভাজা খাচ্ছিলেন কিন্তু গিলতে পারছিলেন না, ভুলে যাচ্ছিলেন। তার কারণ ওই তীব্র গরম, ওই তীব্র দাবদাহ। এখন বাংলার মানুষ বোধহয় বলছেন ওই রাজার মতোই, যে শিগগিরই বৃষ্টি নামা, তাড়াতাড়ি বৃষ্টি নামা, না হলে কোনো হিসেব মিলছে না। কারণ এই হিসেব তো বাংলার মানুষ কখনো দেখেননি। গরমের হিসেব, আবহাওয়ার হিসেব, জলবায়ুর হিসেব গুলিয়ে গেছে। জলবায়ু একরকম হয় গরমকালে, গ্রীষ্মে বৈশাখ জ্যৈষ্ঠ এখানে প্রবল গরম থাকে, কিন্তু সেই গরমের সঙ্গে আর্দ্রতা থাকে, মানুষ ঘামে ভিজে যায়। এবার শুকনো গরম, কোনো হিসেবই তো মিলছে না। কেন যে এই হিসেব মিলছে না, সেটা আসলে সেই প্রশ্নটাই আমরা তুলছি আজকের বাংলার প্রাইম টাইম, এবং সেই উত্তরটাই আমরা খুঁজবো। কিন্তু আপাতত মানুষ কি বলছেন? মানুষ অকাতরে চাইছেন, মানে হাপিত্তেশ করে আকাশের দিকে চেয়ে আছেন যে কখন বৃষ্টি নামবে। বৃষ্টি নামার প্রত্যাশায় গোটা বাংলা, কলকাতা থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সবাই বৃষ্টি নামার প্রতীক্ষায়, তাই নয় কি সৃজিতা? এ কথা বলার আর অপেক্ষা রাখে না ঈশানদেব, যে রাজ্যে হাঁসফাঁস গরম, একেবারে দাবদাহ চলছে গোটা রাজ্য জুড়ে। সর্বোপরি ইতিমধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিনে তাপপ্রবাহ বাড়বে, তার মধ্যে কলকাতাও বাদ নেই। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি করছি, আসলে আমি একটা মনোবাসনা চাইছি, আমি মনে মনে চাইছি যে বৃষ্টিটা একটু হোক, এবং আমার মতো অনেকেই চাইছে। হয়তো অনেকেই বলছে যে আয় বৃষ্টি এবার ঝেঁপে। মোটামুটি কলকাতা এবং আশেপাশে যা পরিবেশ রয়েছে, যা অবস্থা রয়েছে, তাতে কলকাতায় প্রায় 44 ডিগ্রি, না কলকাতায় 42 ডিগ্রি চলছে, পানাগড়ে 44 ডিগ্রি চলছে, কোথাও 43 ডিগ্রি চলছে। মানে মোটামুটি এখনই 40 পার করে গেছে, 45 প্রায় ছুঁই বেশ কিছু জেলায়। এবার হঠাৎ করে যদি এরকম হয় যে পারদটা নেমে যাচ্ছে, তাহলে আপনার কেমন লাগবে? এটা কি একেবারেই সম্ভব নয় যে হঠাৎ করে আমি চাইলেই ঝুপ করে বৃষ্টি নামিয়ে দেবো? মানে আমরা এতটাই এগিয়ে গেছি, আমাদের বিজ্ঞান এত এগিয়ে গেছে, সবটা মিলিয়ে আমরা যখন সবই নিজেরা করে ফেলতে পারি, বৃষ্টিটাও আমরা নিজেরা নামাতে পারি। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন থাকতে পারে সেটা কিভাবে, কিন্তু এটা সম্ভব। সেই ছবিটাই আজকে আমরা দেখাবো, কিভাবে সম্ভব সেটাও আমরা আজকে আপনাদেরকে জানাবো। তবে তার আগে আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতিটাই তাপপ্রবাহের জেরে, তার উপরে আবার ভোট চলছে, ভোট প্রচার পর্ব চলছে এই কঠিন গরমে। তো সার্বিক ছবিটা একবার আপনারা দেখে নিন ঈশান দেবের সঙ্গে। হাওয়া গরম, সৃজিতা যেমন বলছিল, একদিকে তো ভোটের গরম রয়েছে, তার মধ্যে প্রকৃতির গরম। গরম তো প্রত্যেকবার পড়ে যেমন বলছিলাম, কিন্তু এবার গরমের হিসেবটা যেন ঠিকঠাক মিলছে না। তার কারণ বৈশাখে গরম পড়ে, কিন্তু এতটা পড়ে না।
মানে রাজস্থানের থেকে আমাদের রাজ্যে তাপমাত্রা বেশি হয়ে গিয়েছে। জয়সলমীর বা বারমের বা উদয়পুর বা যোধপুর বা জয়পুর, সেখানে এই মুহূর্তে তাপমাত্রা কেমন থাকছে, আর কলকাতায় বা পানাগড়ে বা দুর্গাপুরে বা শিলিগুড়িতে কেমন থাকছে তা নিয়ে প্রত্যেক দিন মিম তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই পর্যায়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গের গরম, এবং সেই জন্যেই বারবার বলতে হচ্ছে যে হিসেবটা মিলছে না। শুষ্ক গরম, কোনো আর্দ্রতা নেই, ঘাম হচ্ছে না, কিন্তু বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে দিনের বেলা রোদ একটু চড়ার পর বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে ত্বকে যেন জ্বালা শুরু হয়ে যাচ্ছে, চিড়বিড় করে জ্বলছে গা, এত শুকনো হাওয়া। কেন এই রকম পরিস্থিতি তৈরি হলো, এবং পরিস্থিতি কি শুধুমাত্র কলকাতায় বা আশপাশের এলাকায় এরকম, গোটা বাংলায় কীরকম, গোটা বাংলায় কি ভুগছে, সেই ছবি আমরা আজকে বাংলার নানা প্রান্ত থেকে তুলে এনেছি। এবং দেখুন কিভাবে এই হিসেব গুলিয়ে দেওয়া গরমে, এই হিসেব গুলিয়ে যাওয়া আবহাওয়ায় ছটফট হাঁসফাঁস করছেন মানুষ। আমরা সুখেন্দু আমাদের প্রতিনিধি, সে 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 ছবি তুলে এনেছে, সে মানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা সেই ছবি তুলে এনেছি যে কোথায় এখন কি পরিস্থিতি রয়েছে। আমরা একবার দেখব যে কি ছবি উঠে এসেছে পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে কি ছবি উঠে এসেছে, সেখানে পুরুলিয়া যেহেতু রাজ্যের পশ্চিমতম প্রান্তে রাঢ়বঙ্গে পড়ে এবং পুরুলিয়ার সবচেয়ে বেশি গরম পড়ে, সেখানে পরিস্থিতিটা এখন কেমন, সে কার সঙ্গে পাল্লা দিচ্ছে, সে কি রাজস্থানের সঙ্গে পাল্লা দিচ্ছে নাকি আফগানিস্তানের সঙ্গে, একবার দেখব পুরুলিয়ার পরিস্থিতিটা। শহর কলকাতার সবচেয়ে উঁচু বাড়িটার সঙ্গে শহর কলকাতার তাপমাত্রা এই এপ্রিলে অনেকটাই মিল রয়েছে। শহর কলকাতার তাপমাত্রা প্রায় 42 ছুঁই। এপ্রিল মাসে এই গরম অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এবার যে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে তা হলো গরমের চরিত্রে। গরমের চরিত্র কীরকম, যা সাধারণভাবে দেখা যায় যে জলীয় বাষ্প থাকলে এই গরমের পর এবং তাপপ্রবাহের পর একটা কালবৈশাখী আসে এবং তার ফলে একটা স্বস্তি মেলে। কিন্তু এবার জলীয় বাষ্পের পরিমাণ কার্যত তলানিতে ঠেকেছে। তার মূল কারণ পশ্চিমে শুষ্ক বাতাস এবং একই সঙ্গে দক্ষিণ পশ্চিম শুষ্ক বায়ু। এর ফলে জলীয় বাষ্প তলানিতে ঠেকেছে, ফলে কোনো রকমভাবে মেঘের সঞ্চার হচ্ছে না বা বজ্রগর্ভ কোনো মেঘের সঞ্চার হচ্ছে না। তার ফলে এই তাপপ্রবাহ এবং একই সঙ্গে অস্বাভাবিক গরম দেখা দিয়েছে। এর পাশাপাশি সাধারণভাবে কলকাতাতে পশ্চিমের জেলাগুলোতে যেখানে শুষ্ক গরম থাকে, কিন্তু কলকাতায় আর্দ্র গরম দেখা যায়। এবার কলকাতাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো হচ্ছে এবং একই সঙ্গে সেই যে আর্দ্র গরম, সেই আর্দ্র গরম দূরে, অর্থাৎ গরমের চরিত্র বদলেছে এবার এপ্রিলে। আবহবিদরা মনে করছেন যে প্রায় আরও কয়েকদিন এই তাপপ্রবাহ এবং একই সঙ্গে দাবদাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রখর রোদ্রে পুড়ছে পুরুলিয়া। আজকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁই অবস্থায় পানীয় জল ঘন ঘন পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ এই অবস্থাতে যে হাঁসফাঁস করা রৌদ্র এবং অন্যদিকে প্রচণ্ড তাপমাত্রার ফলে চরম সমস্যায় পড়ছেন এই জেলা পুরুলিয়ার বাসিন্দারা। সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও যে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলা পুরুলিয়ায় এই প্রচণ্ড তাপমাত্রার কারণে, তা কিন্তু বলা যেতেই পারে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন কলকাতার অবস্থা কীরকম, দেখলেন পুরুলিয়ার অবস্থা কীরকম, একেবারে গ্রাউন্ড রিপোর্ট তুলে এনেছেন আমাদের একের পর এক প্রতিনিধি। কলকাতাও যেরকম হাঁসফাঁস করছে, পুরুলিয়াও সেরকম, উত্তরবঙ্গও সেরকম, দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তও সেরকম, সর্বত্র একেবারে হাঁসফাঁস অবস্থা, তীব্র গরম, গায়ের ত্বক যেন পুড়ে যাচ্ছে রোদ একটু চড়ার পরে বাইরে বেরোলেই। কেন এই রকম গরম এবার পশ্চিমবঙ্গে, কেন হিসেবটা এরকম গুলিয়ে গেল, আবহাওয়ায় কি কোনো পরিবর্তন এলো, কি কারণে পশ্চিমবঙ্গের গরমটা এবার এরকম অচেনা গরম? আমরা কথা বলেছিলাম আবহাওয়া বিশেষজ্ঞের সঙ্গে, তিনি কি বলছেন দেখব। একটা তীব্র কঠিন অবস্থার দিকে অগ্রসর হচ্ছি, এবং আমরা বেসিক্যালি এই ধরনের জলবায়ুগত পরিস্থিতিটাকে বলছি একটা ক্লাইমেটিক স্ক্যাম। যে রাজস্থানের থর্মোরুহি অঞ্চলে গাছ লাগানো হবে, এবং রাজস্থানের থর্মোরুহি অঞ্চলে গাছ লাগানোর ফলে রাজস্থানের জলবায়ু হয়তো পরিবর্তিত হয়েছে, কিন্তু ভারতবর্ষের 11টি রাজ্য
এর ফলে জলবায়ুগত একটা কঠিন পরিস্থিতিতে পরিণত হয়েছে এবং মহাদেশীয় প্রকৃতির জলবায়ু অনুভব করছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও কিন্তু ঘর্মাক্ততার পরিমাণ তুলনামূলকভাবে কম, অর্থাৎ একটা ড্রাই সামার চলছে, যেটা স্বাভাবিকভাবে আমাদের এই সমস্ত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য নয়। অর্থাৎ এটা যত সময় যাবে উত্তরোত্তর ভারতের জলবায়ুতে এই পরিস্থিতি আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এত সমস্যার কথা তো আপনারা শুনলেন। আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমরা এতটা এগিয়ে গেছি, বৈজ্ঞানিকভাবেও আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, কাজেই চাইলে হয়তো বৃষ্টিটাও নামানো যেতে পারে, তখন বলেছিলাম। তো আপনারা কি জানেন যে কিভাবে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো যেতে পারে? আপনারা কখনো ক্লাউড সিডিংয়ের কথা শুনেছেন? আপনারা কখনো শুনেছেন যে কৃত্রিম উপায়ে মেঘ ফাটিয়ে, খুব সহজ কথায় বলে, মেঘ ভেঙে বৃষ্টি নামানো যেতে পারে নির্দিষ্ট কিছু অঞ্চলে? হ্যাঁ, গাছ লাগানো যেমন একটা উপায়, এটাও একটা কৃত্রিম উপায়। এটা অতি অবশ্যই একটা কৃত্রিম উপায়। এবার আপনাদের মনে হবে যে এটা কিভাবে সম্ভব, এটা হয়টা কিভাবে? চলুন আপনাদেরকে আজকে জানাই যে এটা কিভাবে সম্ভব হয়। বেশ কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন করতে হয়, তবে তার আগে আপনাদেরকে খুব সহজ, যেটা বেসিক, মানে আমরা একদম ছোটবেলায় স্কুলেও পড়াশোনা করেছি যে বিষয়টা, সেটা আরেকবার একটু ছোট্ট করে বলে দিই যে আমরা সবাই জানি মেঘ কিভাবে তৈরি হয়। ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতাটা কিন্তু আমাদের সর্বত্রই থাকে, কিন্তু ওই 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 জলকণাগুলো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর, একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর সে যখন হালকা হয়ে যায়, টেম্পারেচার যখন ছেড়ে যায়, গরম যখন কমে যায়, তখন আস্তে আস্তে মেঘ তৈরি হতে থাকে। এই তো সহজ হিসাব। কিন্তু মেঘ তৈরি হওয়ার পরও সমস্ত মেঘ, দেখবেন আকাশে মেঘ থাকলেও অনেক সময় বৃষ্টি হয় না, কারণ সমস্ত মেঘের মধ্যে সেই ক্ষমতাটা তৈরি হয় না, কারণ বৃষ্টি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু কণার প্রয়োজন হয়, যেটাকে বিজ্ঞানীরা কিছু কঠিন শব্দে বলেন। আমি সেটা একটু দেখে রেখেই বলি, যে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, লিকুইডেটেড প্রোপেন, এরকম কিছু জিনিসের দরকার হয়, এরকম কিছু কণার দরকার হয়, বা এরকম কোনো মুহূর্তের দরকার হয় যখন ওই মেঘটা থেকে বৃষ্টি হতে পারে। এইবার কৃত্রিম উপায়ে বৃষ্টিটা কিভাবে হচ্ছে? কৃত্রিম উপায়ে বৃষ্টিটা তখনই সম্ভব যখন যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না, আমরা যদি ওই প্রয়োজনীয় জিনিসগুলো ওই মেঘের মধ্যে দিয়ে দিতে পারি কোনো রকমভাবে, তাহলে সেই মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টি হওয়াটা সম্ভব। হ্যাঁ, এবার আমরা মেঘের মধ্যে ওই জিনিসগুলো কিভাবে দিতে পারি? মেঘের মধ্যে আমরা ওই জিনিসগুলো দিতে পারি রকেটের মাধ্যমে, আমরা দিতে পারি এয়ারপ্লেনের মাধ্যমে, মানে উড়োজাহাজের মাধ্যমে, উড়োজাহাজের সাহায্যে, অথবা খুব শক্তিশালী ড্রোনের পক্ষে এটা সম্ভব হয়, কারণ ড্রোনের সেই ক্ষমতা থাকতে হবে, সেই উচ্চতা অবধি যেতে হবে যেখানে মেঘ থাকে। সেখানে গিয়ে যদি আমরা ওই জিনিসগুলো দিয়ে দিতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে বৃষ্টিটা হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত, আরো সুন্দর করে জানিয়েছেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। তিনি কি বলেছেন আপনাদেরকে একবার শোনাই। ক্লাউড সিডিংয়ের কাজ হচ্ছে জমাট বাঁধা মেঘ তৈরি করা, যেখানে নিচে একটা মেশিন থাকে, সেখান থেকে ইনজেক্ট করা হয় পটাশিয়াম আয়োডাইড, সিলভার আয়োডাইড এবং ড্রাই আইস স্প্রে করা হয় মেঘের তলাতে। তাতে কি হয়, জলীয় বাষ্পগুলো যেটা থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা কনডেন্স হয়ে যায়, এবং কনডেন্স হয়ে গিয়ে ওটা মানে ছোট ছোট বরফের কণাতে, বা যেটাকে আমরা বলি আইস ক্রিস্টালে রূপান্তরিত হয়, এবং আইস ক্রিস্টালটা যখনই নিচে পড়ছে তখনই বড় বড় জলের কণায় পড়ছে, অর্থাৎ ওয়াটার ড্রপলেটস, বিগ ড্রপলেটসে পড়ছে। কিন্তু এইটা করতে গেলে হয় মেঘের উপর থেকে এয়ারক্রাফটে দিয়ে করতে হয়, তলার দিকে স্প্রে করতে হয়, অথবা বেস লাইন থেকে, অর্থাৎ সারফেস থেকে কামান দাগার মতন একটা করতে হয়। শুনলেন পরিবেশবিদের কথা, কিভাবে মেঘ থেকে, যে মেঘ থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, সেই মেঘ থেকে কিভাবে বৃষ্টি ঝরিয়ে দেওয়া যায়। যখন প্রচণ্ড গরমে পুড়ে যাচ্ছে চারদিক, সেই সময় বৃষ্টিটা যখন খুব দরকার, যখন সবাই আকাশের দিকে হাপিত্তেশ করে চেয়ে বলছেন আয় বৃষ্টি ঝেপে, আয় বৃষ্টি ঝেপে, তখন কিছুতেই বৃষ্টি হচ্ছে না। হালকা মেঘ ওপর দিয়ে উড়ে ভেসে চলে যাচ্ছে টাটা বাই বাই করে, কিন্তু বৃষ্টি সেই মেঘ থেকে ঝরছে না। তখন সেই মেঘকে চট করে বন্দি করে নিয়ে সেখান থেকে যে বৃষ্টি ঝরানো যেতে পারে, পরিবেশবিদ সে কথা বলছিলেন, এবং এই কাজটা কিন্তু পৃথিবীর নানা প্রান্তে করে দেখানোও হচ্ছে। দুবাইয়ের কথা সবাই জানেন, একেবারে মরু শহর, মরুভূমির মাঝখানে বিশাল শহর, এবং সেই শহরের সমস্ত রকম আধুনিক ব্যবস্থাপনা, আধুনিক পরিকাঠামো সব রয়েছে, কিন্তু মুশকিল হলো সে শহরে বৃষ্টি হয় না। বৃষ্টি বিরল শহর, অথবা বৃষ্টিবিহীন শহর বলতে পারেন।
45 ডিগ্রি তাপমাত্রায় পুড়ছিল দুবাই, কিন্তু সেই 45 ডিগ্রি তাপমাত্রায় পোড়ার হাত থেকে দুবাইয়ের মানুষকে নিষ্কৃতি দিল সেই দেশের সরকার, সেই দেশের প্রশাসন। কিভাবে দিল? এইভাবে কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে, যেটাকে ক্লাউড সিডিং বলা হচ্ছে। অর্থাৎ যে মেঘ ভেসে যাচ্ছে দুবাইয়ের উপর দিয়ে, যে মেঘে ময়েশ্চার রয়েছে, মানে আর্দ্রতা রয়েছে বলেই মেঘ রয়েছে, সেই মেঘ বৃষ্টি হয়তো ঝরাচ্ছিল না, কিন্তু সেই মেঘে, যেমনটা সৃজিতা ব্যাখ্যা করছিল, যে ওই কিছু কণা সেই মেঘের ওপর থেকে ছড়িয়ে দেওয়া, যে কণাকে ঘিরে ওই মেঘটা আসলে বিভিন্ন জলবিন্দুতে পরিণত হবে এবং সেই জলবিন্দু নেমে আসবে। এই পদ্ধতি অনুসরণ করে, এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কিন্তু দুবাইতে বিস্ময়কর ছবি তৈরি করেছে সেখানকার প্রশাসন। বৃষ্টি নেমেছে দুবাইতে, এবং এমন বৃষ্টি নেমেছে যে দুবাইয়ের পথঘাট ভেসে যাওয়ার মতন উপক্রম হয়েছে। এইরকমভাবে বৃষ্টি যে নামানো যায় ওই রকম মরু শহরে, সেটা কিন্তু দুবাই এইভাবে ক্লাউড সিডিং না করে দেখালে গোটা পৃথিবী এত ভালোভাবে বুঝতে পারতো কিনা যথেষ্ট সংশয় রয়েছে। একদম ঠিক। দুবাইয়ের ছবিটা অন্তত একটা আশার আলো জায়গায় যে হ্যাঁ এভাবে সম্ভব। দুবাইতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এইভাবেই ঘটানো হয়েছে ক্লাউড সিডিং এর মাধ্যমে। দুবাই অত্যন্ত শুষ্ক শহর, আপনারা এটা শহর বললে ভুল হবে, আপনারা এটা ইতিমধ্যেই জানেন। এইবার দুবাই যদি পারে তাহলে অন্যত্র সব জায়গাতেই সেটা সম্ভব। ইভেন মানে আমাদের দেশেও এরকম কিছু সমস্যা রয়েছে। আপনারা জানেন হয়তো যে দিল্লিতে প্রত্যেক শীতে যথেষ্ট দূষণের মাত্রা বেড়ে যায়, ধোঁয়া বেড়ে যায়, ধোঁয়াটে হয়ে যায় গোটা শহরটা। এমনকি যেটা মানুষের যে জিনিসটা শ্বাস নিঃশ্বাস নেওয়ার পক্ষেও যথেষ্ট কঠিন হয়ে যায়, এটা আমরা সবাই জানি, এবং এর নির্দিষ্ট কিছু কারণও আছে। এবার তার অন্যতম একটা উপায় হচ্ছে বেঁচে যাওয়ার, যদি একটু সেই সময়টা বৃষ্টি হয়। যদি একটু বৃষ্টি হয় তাহলে কি হয়, দূষণের মাত্রাটা নেমে যায়। অর্থাৎ যেভাবে ক্লাউড সিডিং করা হয়, মানে বৃষ্টি নামানো হয়, সেইভাবেই কিন্তু কিছুটা যদি ধোঁয়া কমিয়ে দেওয়া যায় দিল্লির মাটি থেকে, তাহলে কিন্তু বেশ উপকার হতে পারে বা কিছুটা বিপদমুক্ত হতে পারে শহরটা। প্রত্যেকবার যেভাবে দূষণের মাত্রা বেড়ে যায় সেটা যথেষ্ট আতঙ্কের জায়গা তৈরি করে। মানে আমাদের দেশেও এরকমটা সম্ভব কিনা বা আগামীতে এরকম কিছু ভাবা যায় কিনা, এটা নিয়েও আমরা একটা প্রশ্ন রেখেছিলাম। সেখানে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ কি জানিয়েছেন আপনাদেরকে একবার শোনাই। ডেফিনেটলি গরমটা কমবে এবং কলকাতার দূষণ, আমরা বায়ু দূষণের ক্ষেত্রে বলি যে ক্লাউড সিডিং করলে আর্টিফিশিয়াল রেনফল যেটাকে বলা হয়, যদি সেটা করা হয়, একটা কৃত্রিম মেঘের সঞ্চার করে যদি করা হয়, তাহলে কলকাতা বায়ু দূষণ কমবে। কারণ এই গরমের সাথে একটা সম্পর্ক আছে বায়ু দূষণ। কলকাতায় যেভাবে কালো চিমনির ধোঁয়া যেভাবে বেরোচ্ছে, বিশেষ করে কলকাতার আশেপাশে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে কয়লা চালিত হয়, কলকাতায় বললাম 10,000 আছে, রাস্তায় যে খাবারের দোকান আছে, ডিজেলের ধোঁয়া, এইগুলো কিন্তু সব মিশে একটা ককটেল তৈরি হচ্ছে। এবং যেটা গরমটা যত হওয়া দরকার, ধরুন কলকাতার গরম এই বড়জোর 37-38-এ থাকা উচিত ছিল, সেটাকে 42-এ নিয়ে যাচ্ছে। এই সুতরাং বায়ু দূষণ আর গরমটাকে কমাতে গেলে আর্টিফিশিয়াল রেনের একটা দরকার আছে। আবার শুনলেন পরিবেশবিদের কথা, যে কিভাবে বৃষ্টি যদি এইভাবে কৃত্রিমভাবে ঘটানো যায় তাহলে কিভাবে বায়ু দূষণ কমতে পারে, কিভাবে পরিবেশে দূষণের মাত্রা কমে আসতে পারে, কিভাবে তাপমাত্রাও কমতে পারে। অত্যন্ত স্বাভাবিক। যদি আমরা ক্লাউড সিডিং করি, যদি এইভাবে কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি নামানোর ব্যবস্থা হয়, তাহলে সেটা ভারসাম্য রক্ষা করেই অবশ্যই করা দরকার। পরিবেশের ভারসাম্য হারিয়ে অনিয়ন্ত্রিতভাবে কোনো কিছু করা যায় না, সে কথা ঠিক। কিন্তু এই পন্থা যে আমাদের সামনে রয়েছে সেটা স্পষ্ট, এবং সেই পথ কিছুটা কিন্তু দেখিয়ে দিয়েছে রাজস্থান। কিভাবে দেখিয়েছে? রাজস্থানের মরু অঞ্চল, থর মরুভূমি, গোটা পৃথিবীতে বিখ্যাত, আমরা ভারতবাসী তো সবাই নাম জানি। সেই থর মরুভূমি যে অত্যন্ত রুক্ষ শুষ্ক এবং তার আশপাশের এলাকাও যে সেভাবেই রুক্ষ শুষ্ক, সেটা কারো অজানা নয়। কিন্তু সেখানে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে গাছ লাগানো হয়েছে ব্যাপক হারে, এবং গাছ লাগিয়ে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা বদলে দিয়েছেন। একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু আবহাওয়া অনেকটা বদলে গিয়েছে, মানুষ আগের চেয়ে অনেক স্বস্তিতে রয়েছে। একটু আগে এক আবহবিদের কথা শুনছিলাম, যিনি বলছিলেন থর মরুভূমিতে ওইভাবে পরিবেশ বদলানোর ফলে তার প্রভাব বাংলায় পড়ছে, এদিকের আবহাওয়া শুষ্ক হয়ে যাচ্ছে। হতে পারে, সেই ব্যাখ্যাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আমাদের বাংলাতেও তো সৃজিতা এইভাবে গাছ লাগানোর কথা ছিল। রাজ্যপালের উপস্থিতিতে 2016 সালে সেই চুক্তি তো হয়েছিল, যেখানে 15% সবুজায়ন বৃদ্ধির কথা হয়েছিল। কিন্তু আমরা কি আদৌ সেটা করতে পেরেছি?
আমরা যদি নিজেদের লক্ষ্যমাত্রা নিজে পূরণ করতে না পারি, আমরা যদি নিজেরা গাছ লাগিয়ে সবুজায়ন বাড়িয়ে সবুজ বাড়িয়ে নিজেদের আবহাওয়াকে নিজেদের জন্য সুস্থ করে তুলতে না পারি, তাহলে অন্যের দিকে আঙুল তোলার কোনো অবকাশ কি আমাদের সামনে থাকে সৃজিতা? হ্যাঁ, এটা একদম ঠিক। খালি কল্পনা করলে স্বপ্ন দেখলেই তো হবে না, তার পাশাপাশি বাস্তব রূপায়ণটাও দিতে হবে। আমাদের রাজ্যে রাজনৈতিক আকচির পাশাপাশি বা সেগুলোকে একটু বাদ দিয়ে যদি আমরা সার্বিকভাবে আমাদের পরিবেশের কথাটা ভাবতাম, তাহলে হয়তো এরকম এক একটা দিন আমাদেরকে দেখতে হতো না। তবে হ্যাঁ, যদি আমরা ওটা ভাবতাম তাহলে হয়তো আজকে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর কথা ভাবতে হতো না, যদি আমরা সত্যি প্রকৃতির কাছাকাছি একটু থাকতাম। কিন্তু যেহেতু আমরা থাকতে পারিনি, তাই ভিন্ন উপায় কেন নয়, তাই না? একেবারেই তাই। সেই জন্যই ভিন্ন উপায় হয়তো নেওয়া এই মুহূর্তে আমাদের সামনে একমাত্র পথ। তবে সবুজ যে বাড়াতেই হবে, সেটা কিন্তু এই প্রচণ্ড গরম, এই পুড়িয়ে দেওয়া, এই ত্বক পুড়িয়ে দেওয়া গরম আমাদের আরও একবার বার্তা দিচ্ছে। হয়তো ক্লাউড সিডিংয়ের মতন পদ্ধতির মাধ্যমে, মানে কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি নামিয়ে সাময়িক স্বস্তি আমরা আমাদের জন্য আনতে পারি, এবং সেই পন্থা পদ্ধতি হয়তো ভবিষ্যতে সবাইকে নিতে হবে। কিন্তু তার সঙ্গে সবুজ বাড়ানোতেও যে জোর দিতেই হবে, থর মরুভূমিকে দেখে যে আমাদের শিক্ষা নিতে হবে, সেটা বলাই বাহুল্য সৃজিতা। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।